চব্বিশ সালের 5ই আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিবর্ষণ এবং নিহতের ঘটনা নিয়ে অনুসন্ধান চালিয়েছে বিবিসিআই। এতে দাবি করা হয়েছে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি চালানোর নির্দেশনা দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা। তার একটি ফোন কলের একটি অংশের ফরেন্সিক পরীক্ষা করেছে বিবিসি। এই ফোনের কণ্ঠ শেখ হাসিনার বলে দাবি করা হয় প্রতিবেদনে। বিবিসির এই প্রতিবেদন নিয়ে দারুণ উচ্ছ্বসিত সরকার এবং সরকারের সমর্থকেরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিবিসির প্রশংসায় পঞ্চমুখ। ফেসবুকে তিনি লিখেছেন, যখন বিবিসির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান বাংলাদেশে সংগঠিত অপরাধ উদ্ঘাটনে তাদের পূর্ণ তদন্ত সক্ষমতা কাজে লাগায়, তখন বিশ্বকে তা আমলে নিতেই হয়। বিবিসির প্রকাশিত অনুসন্ধানে যে অডিও প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে তা 2024 সালে ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনার ভূমিকার চূড়ান্ত সত্য প্রকাশ করেছে বলে দাবি করেন শফিকুল আলম। অথচ প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব মাত্র 4 মাস আগেই বিবিসিকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন। এ বছরের 5ই ফেব্রুয়ারি ফেসবুকে তিনি লেখেন, মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। এই পোস্টের পর দেয়া আরেক পোস্টে প্রেস সচিব লেখেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন নিয়ে প্রশ্ন রয়েছে বিবিসি বাংলার। তারা শেখ হাসিনার 15 বছরের নৃশংস শাসনের বর্ণনা দিতে এক নাট্যান্তিক শব্দ ব্যবহার করেছে। দর্শক, বিবিসি নিয়ে তীব্র বিষোদ্গারের ধাক্কা অবশ্য সামাল দিতে পারেননি শফিকুল আলম। দুদিন পরে তিনি ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন, লেখেন, বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই। দর্শক, প্রেস সচিবের বিষোদ্গার এবং পরে ক্ষমা চাওয়ার পরেও সরকার সমর্থকেরা বিভিন্ন সময় বিবিসি সংবাদের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। শুধু বিবিসি নয়, তাদের নিয়মিত তোপের শিকার হচ্ছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। এমনকি চাপের মুখে সাংবাদিকদের চাকরি হারানোর ঘটনাও ঘটেছে। সংবাদ প্রকাশের পর তার সরিয়ে নেওয়ার ঘটনা অনেকটা নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। বিবিসির অনুসন্ধানী রিপোর্টটি নিয়ে আরো বিশ্লেষণে যাওয়ার আগে দেখে নেই সরকার আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গত কয়েক মাসে কিভাবে মিডিয়ার প্রতি রাতে এক কথা আর দিনে আর এক কথার মতো ভোল পাল্টানো আচরণ করেছেন। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা হওয়ার পর তিনি দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপ করছে না। 8 জুলাই এখন টিভির টকশো এখন প্রকাশ সম্প্রচার হয় টিভি চ্যানেলটির ইউটিউব চ্যানেলে, যার শিরোনাম ছিল মাহফুজ আলমের ভব্যতা সভ্যতা নাই। টকশোতে অংশ নেওয়া একজন অতিথি এই মন্তব্য করেছেন। নিজে নিজে জুলাই আন্দোলনের ক্রেডিট নেওয়া প্রসঙ্গে তথ্য উপদেষ্টা সম্পর্কে তিনি এই মন্তব্য করেছিলেন। এমন শিরোনামে খেয়ে পেয়ে যান তথ্য উপদেষ্টা। নিজের ফেসবুক পেজে পোস্ট দেন, আসলেই নাই, মিডিয়ার ছাত্রবিরোধী যাত্রা থামাবে কে? আর এই রিপোর্ট এভাবেই রেখে দিন, সরাবেন না, আপনাদের কুৎসিত চেহারা জনগণকে দেখতে দিন। দর্শক, খেয়াল করে দেখুন, প্রথমে বিশেষ সহকারী, তারপর উপদেষ্টা, সব মিলে প্রায় 1 বছর হতে চলল মাহফুজ আলম সরকারের প্রতিমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদায় আছেন। অথচ তিনি নিজেকে দাবি করছেন এখনো ছাত্র, আবার তথ্য উপদেষ্টা হয়ে নিজেই প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন মিডিয়াকে। উপদেষ্টা হওয়ার আগে থেকেই মিডিয়ার কল্যাণে বেশ পরিচিত মুখ ডক্টর আসিফ নজরুল। গত 26শে জুন রাজধানীতে অনুষ্ঠিত একটি সেমিনারে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। দাবি করেন এ বিষয়ে তার কাছে তথ্য প্রমাণও আছে। ডেইলি স্টারের পক্ষ থেকে সে প্রমাণ চাওয়া হলে চুপসে যান আইন উপদেষ্টা। ডেইলি স্টারকে বলেন, ঘটনাটি হয়তো 20 বছর আগে ঘটেছিল, তিনি সুনির্দিষ্ট কিছু মনে করতে পারছেন না। ডেইলি স্টারের প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি মন্তব্য করেন, হয়তো ঘটনাটি জনসম্মুখে উল্লেখ করা উচিত হয়নি এবং বিষয়টি এখানেই বাদ দেওয়া উচিত। প্রথম আলো এবং ডেইলি স্টার গ্রুপের পত্রিকায় নিয়মিত কলাম লেখেন যিনি, সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল কেন ডেইলি স্টারের উপর চড়াও হলেন? দর্শক, এর পেছনে লুকিয়ে থাকা দুটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গত 4 মে সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আলম। সেখানে তিনি বলেন, বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা এবং সহিংসতা সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? ক্ষোভ ঝাড়েন আইন উপদেষ্টার উপর। আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুলের হাতে। সেটি মাহফুজ আনাম সমালোচনা করেন 16ই মে ছাপা হওয়া এক কলামে। সমালোচনাটি বেশ কড়াই ছিল। মাহফুজ আনাম লিখেছিলেন, আমরা আইন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ন্যস্ত করেছি একজনের কাঁধে। ফলাফল, আমাদের দেশে সাংবাদিকরা হত্যা মামলার আসামি এবং আইনি ব্যবস্থা পরিণত হয়েছে নাগরিকদের হয়রানি, ভয় দেখানো ও অর্থ আদায়ের অস্ত্রে। এই উপদেষ্টা বর্তমানে মালয়েশিয়া সফরে আছেন এবং শ্রমিকদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন এবং তার ইমেল ও মোবাইল নম্বর সংগ্রহ করে নিতে বলেছেন। এরপরেই চটে যান আসিফ নজরুল। ডেইলি স্টারের বিরুদ্ধে জনসমক্ষে এমন অভিযোগ তোলেন যেটির প্রমাণ তিনি
দিতেই পারেননি। অথচ এই ডেইলি স্টারের বিরুদ্ধে যখন মব তৈরি করা হয়, যে আফত পালন করা হয়, তখন আসিফ নজরুল ছিলেন নিশ্চুপ। উল্টো ডেইলি স্টারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে মবকে উস্কে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এরপর অবশ্য দমে যাননি আসিফ নজরুল। নিজের ফেসবুক পোস্টে জানান, অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের সদস্য হতে তার কাছে তদবির করেছেন অন্তত 5 থেকে 6 জন সাংবাদিক। উপদেষ্টা হতে না পেরে তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ, যার মন্ত্রণালয়ের কারো না কারো বিরুদ্ধে প্রায় অভিযোগ ওঠে, অভিযোগগুলো গণমাধ্যমে প্রকাশিত হলেই তিনি এক হাত নিতে পিছপা হন না। আর সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করে তিনি সাংবাদিক যে চাকরি হারিয়েছেন সে গল্প তো আপনাদের সবারই জানা। সরকারের ভেতরে বাইরে সরকার সমর্থকরা যখন গণমাধ্যমের সমালোচনায় একাট্টা, তখন বৃষ্টি হয়ে এসেছে বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদন। সরকার সমর্থকদের সবাই এখন সমর স্বরে গাইছেন বিবিসির জয়গান। তবে বিবিসির এই অনুসন্ধানে যেসব তথ্য এসেছে তার কোনোটি বলতে গেলে নতুন নয়। এমনকি ফোন রেকর্ডের যতটুকু অংশ বিবিসির প্রতিবেদনে এসেছে সেটুকু গত মার্চ থেকে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর কয়েক মাস আগেই এই কল রেকর্ডটির কথা জানিয়েছিলেন। এমনকি তিনি 9 জুলাই ফেসবুকে পোস্ট দিয়েও নিজের কৃতিত্ব দাবি করেছেন। পোস্টে তাজুল ইসলাম লেখেন, মন্তব্য নিষ্প্রয়োজন, নিজের চোখেই দেখে নিন। তবে এই কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি, করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। দর্শক, এটি নিয়ে হয়তো ভবিষ্যতে একটা আইনগত জটিলতা দেখা দিতে পারে। আমরা কয়েকজন আইনজীবীর সাথে কথা বলেছি, তারা মনে করেন ভবিষ্যতে এই প্রশ্ন উঠতে পারে, আদালতে উপস্থাপনের আগে এমন একটি সিক্রেট ও সেন্সিটিভ এভিডেন্স কিভাবে তদন্ত ও বিচার সংস্থার বাইরে গেল। দর্শক, তাজুল ইসলামের এই দাবি থেকে পরিষ্কার অডিও রেকর্ডটি বিবিসি তাদের কাছ থেকেই পেয়েছে। এরপর একটি তৃতীয় ল্যাবে কণ্ঠ পরীক্ষার কাজটি করেছে বিবিসি। এটুকু কাজ করাই বিবিসির মতো একটি আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠানের অনুসন্ধানী সাংবাদিকতার প্রমাণ কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে। আবার পুরো অডিওর কেবল একটি ছোট অংশ প্রকাশের মাধ্যমে গোটা প্রেক্ষাপটকে খণ্ডিতভাবে ব্যবহার করা হয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে। কারণ বিবিসি ডকুমেন্টারিতে মাত্র 18 সেকেন্ডের ক্লিপ ব্যবহার করা হয়েছে। অনুসন্ধানী রিপোর্ট হতে হলে পুরো কনটেক্সট বা প্রেক্ষাপটের আলোকে একটি ঘটনাকে দেখতে হয়। এ কারণে অনেকে প্রশ্ন তুলছেন, 18 সেকেন্ডের ক্লিপের আগে পরে আর যে সব বক্তব্য আছে সেগুলোতে কি এমন তথ্য আছে যেগুলো আন্দোলনে সহিংসতা নিয়ে ভিন্ন তথ্য দিতে পারে। ডকুমেন্টারিতে বলা হয়েছে, শেখ হাসিনা যার সাথে কথা বলছিলেন তিনি লাউড স্পিকার দিয়ে রেখেছিলেন। তিনি কে, এই পরিচয় কেন গোপন করা হচ্ছে, তাকে কেন বাঁচানো হচ্ছে? আবার 5 আগস্ট শুধু নয়, অন্তত পক্ষে 20 দিন ধরে যাত্রাবাড়িতে সহিংসতা হয়েছিল। তাহলে আগে পরে কনটেক্সট বাদ দিয়ে শুধু 5 আগস্টের চিত্র তুলে ধরলে খণ্ডিত চিত্র উঠে আসার আশঙ্কাই থেকে যায়। বিবিসি বলছে তারা মার্চের পর থেকে বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে। এতদিন অনুসন্ধানের পরও কেন নিহতের সংখ্যা নিয়ে গণমাধ্যমটি নিশ্চিত হতে পারেনি, যেখানে তারা বলছে কমপক্ষে 52 জন সাধারণ মানুষ আর অন্তত 6 পুলিশ মারা গিয়েছিল। পুলিশ হত্যা কিভাবে হয়েছিল সে বিষয়টি উঠে আসেনি রিপোর্টটিতে, যেটি এই রিপোর্টের একটি দুর্বলতা বলে অনেকে মনে করছেন। আবার বিবিসি ইয়ারশট নামক যে অডিও ফরেন্সিক ফার্মের মাধ্যমে ক্লিপটি যাচাই করেছে, তারা বলছে এটি সম্ভবত কৃত্রিম নয়, তার মানে পুরোপুরি নিশ্চিত নয়, অথবা আইনের ভাষায় সন্দেহাতীত নয়। ফৌজদারি আদালতে সন্দেহাতীত ভাবে প্রমাণিত না হলে অপরাধের দায় দোষী সাব্যস্ত করা যায় না। বিবিসির এই ডকুমেন্টারিতে আরো একটি বিষয় আছে যেটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন উত্থাপন করে। বিবিসি তাদের রিপোর্টে আইনজীবী টবি ক্যাডম্যানের সাক্ষাৎকার নিয়ে প্রমাণ করতে চেয়েছেন রেকর্ডগুলো প্রমাণিত। টবি ক্যাডম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করেন। আবার ক্যাডম্যানকে জামাত ইসলামী নিয়োগ দিয়েছিল হাসিনার আমলে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের পক্ষে লড়ার জন্য। দর্শক, যাত্রাবাড়ী থানা থেকে গুলিবর্ষণের বড় ঘটনাটি ঘটেছিল সরকার পতনের প্রায় 2 ঘন্টা পরে। সেখানে কোন পরিস্থিতিতে কি ঘটেছিল, সেনাবাহিনীকে হঠাৎ করে কেন প্রত্যাহার করা হয়েছিল, সে বিষয়ে অনেকগুলো নতুন প্রশ্ন জন্ম দিয়েছে বিবিসির প্রতিবেদনে। তবে এই প্রতিবেদন সরকার সমর্থকদের জন্য বড় ধরনের স্বস্তি তৈরি করেছে। তাদের সবাই বিবিসিকে একমাত্র পেশাদার সংবাদ মাধ্যমের স্বীকৃতি দিচ্ছেন। প্রশ্ন হলো, তাহলে সরকার সমর্থকেরা বিবিসিতে এতদিন ধরে প্রকাশিত প্রতিবেদনগুলোকেও স্বীকার করে নেবেন কিনা? দর্শক, বিবিসি ওয়ার্ল্ডের সাংবাদিক শাহরজান বাংলাদেশে এসেছিলেন গত ডিসেম্বরে। এরপর ফিরে গিয়ে বাংলাদেশি হিন্দুদের উপর ভয়াবহ নির্যাতনের ঘটনা নিয়ে জানুয়ারিতে 2 পর্বের পডকাস্ট প্রচার করেন। সরকার দীর্ঘদিন ধরে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। এবার কি তারা পেশাদার সংবাদ মাধ্যম হিসেবে শাহরজানদের প্রতিবেদনের তথ্যগুলো মেনে নিবে?
আবার 5ই আগস্টের পর থেকে দেশে মব সন্ত্রাস নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ হচ্ছে বিবিসি বাংলায়। এসব মবের পেছনে সরকার প্রচ্ছন্ন মদদের অভিযোগ এসেছে। সরকার ঘনিষ্ঠদের দুর্নীতি অনিয়মের বহু সংবাদও প্রকাশ করেছে বিবিসি। বিবিসি বাংলার হোম পেজে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার একটি খবর এখনো দেখা যাচ্ছে। নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? শিরোনামের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলো এখনো সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না। আবার 9 জুলাই তাদের সবচেয়ে বেশি পঠিত 5টি প্রতিবেদনের মধ্যে একটিতে সরকারের দক্ষতার কড়া সমালোচনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে ব্যর্থতার অভিযোগ, আলোচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন শিরোনামের প্রতিবেদনে অর্থনীতিবিদদের বিভিন্ন সংশয় তুলে ধরা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে বাংলাদেশ প্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে অর্থনীতিবিদরা। তাদের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনের শিরোনাম করেছে বিবিসি। প্রশ্ন হলো, বিবিসিকে সত্য হিসেবে মেনে নেওয়া সরকার সমর্থকেরা অন্তর্বর্তী সরকার অযোগ্যতাকেও সত্য হিসেবে স্বীকার করতে কি রাজি? এখন দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।